এক গ্রামে মায়া নামে একটা মেয়ে থাকতো। মায়া যখন অনেক ছোট ছিল তার মা মারা যায়। মায়াকে দেখাশোনা করার জন্য তার বাবা রমেশ আর একটা বিয়ে করে আনে। মায়ার সৎ মা সবসময় মায়াকে দিয়ে সব কাজ করাতো আর মায়াকে খুব শাসনে রাখতো। মা জেগে ওঠার আগে আমাকে জল নিয়ে বাড়িতে যেতে হবে। সকালে উঠতে আমার কত দেরি হয়ে গেল। বাড়িতে জল নিয়ে যাওয়ার আগে যেন মা ঘুম থেকে না উঠে যায়। কি ব্যাপার মায়া, আজ এত দেরি করে এলি? প্রত্যেক দিন তো আমার থেকে আগে জল নিতে আসিস। ওইসব আমি নয় তোমাকে পরে বলবো। আগে তুমি আমার কলসিতে জল ভর্তি করে দাও। তোমার কলসি থেকে তাড়াতাড়ি জল আমার কলসিতে দিয়ে দাও। জানি না তুই এত তোর মাকে কেন ভয় পাস। যদি তোর জায়গায় আমি থাকতাম তাহলে আরও 4টে লাঠি নিয়ে তোর মায়ের পিঠে ভাঙতাম। ঠিক আছে, এখন তুই যা। হ্যাঁ, মুখ থেকে তো অনেক কিছু বলা যায়, কিন্তু কাজে করা অত সহজ না। আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি। যদি মা ঘুম থেকে উঠে যায় তাহলে আমার জন্য একদম ভালো হবে না। আমাকে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে হবে। এমনভাবে মায়া ভয় পেতে পেতে সে বাড়িতে চলে যায়। কি ব্যাপার, আজ এত দেরি হলো কেন? 1 ঘন্টা ধরে তোর অপেক্ষা আছি, তোকে বাড়িতে দেখতে পাইনি। কোথায় গিয়েছিলিস তুই? মা, আজ সকালে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, আর তুমি একটু অপেক্ষা করো। আমি এক্ষুনি তোমাকে দুধ দিয়ে চা বানিয়ে দিচ্ছি। একটা কথা কান খুলে শুনে নে, আমি সকালে ওঠা মাত্র আমার চা চাই, আর তুই জেনে শুনে দেরি করে জল আনতে গিয়েছিস, আর এখন এখানে এসে নাটক দেখাচ্ছিস। না মা, সত্যি বলছি, আমি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি দুধ দিয়ে চা বানিয়ে নিয়ে আসছি। এরপর মায়া তাড়াতাড়ি করে দুধ দিয়ে চা বানিয়ে তার মায়ের কাছে যায়। শোন মায়া, কালকেকার ভাত তরকারি কিছু বেঁচে আছে, সেগুলো খেয়ে তাড়াতাড়ি পুরো ঘর পরিষ্কার কর। আর হ্যাঁ, ভিজে কাপড় দিয়ে পুরো ঘরগুলো ভালোভাবে পুঁছে নিবি, কারণ কালকের থেকে পূজা শুরু হবে। মা, 2 দিন আগে তো পুরো বাড়ি পরিষ্কার করেছিলাম, আর এখন তো বাড়ি পুরো চকচক করছে। আমি নয় কিছুদিন পর করে দেব, কারণ প্রত্যেক সপ্তাহে একবার একবার করে আমি পুরো বাড়ি পরিষ্কার করে দেব। এই মেয়ে, আমার মুখে মুখে ওপর কথা বলিস? পুজোর আগে বাড়ি পরিষ্কার করা মানে অশুভ, আর এটা তুই জানিস না? 1 ঘন্টার মধ্যে সব কাজ হওয়া চাই। এক্ষুনি পুরো বাড়ি পরিষ্কার কর। এরপর মায়া চুপচাপ কোনো কথা না বলে সে তার ঘরে যায়। রোজ রোজ তুমি ওই বেচারিকে এমনভাবে কেন বলো? সকাল থেকে রাত পর্যন্ত ওকে দিয়ে কাজ করাও, ওই বেচারিকে তো একটু বিশ্রাম করতে দাও। কি ব্যাপার বলো তো? আজকাল তুমি একটু বেশি বলতে শুরু করেছো। যদি তোমার মেয়ের প্রতি এত দরদ হয় তাহলে তুমি নিজে গিয়ে কাজগুলো করে দাও না, এত কষ্ট না দেখিয়ে। আমার শরীর ভালো নেই, তাই জন্য আজকাল বাড়িতে থাকছি। এই কারণে আমাকে এইসব শোনাচ্ছ তুমি? আমি কোনো কাজ না করেও তোমাকে দিয়ে তো কোনো কাজ করাই না বাড়িতে থাকার পরও। হ্যাঁ, ঠিকই বলেছ। এই দেশে একমাত্র শুধু তুমিই আছো যে তোমার বউকে তুমি খেতে পড়তে দাও। তুমি একটু ভালোভাবে ভেবে দেখবে, তারপর তো বুঝতে পারবে। আমাদের কাছে এত জায়গা জমি আছে যে আমি বসে বসে হলেও খেতে পারি। মায়া তোমার একমাত্র মেয়ে, তুমি ওকে একটু ভালোবাসা দেবে, তা না সারাদিন ওকে শুধু শাসন আর বকাবকি করতে থাকে। তার মানে আমার কোনো নিজের সন্তান নেই বলে আমাকে এমনভাবে বলছো? ঠিক আছে ঠিক আছে, বলে নাও, যত বলার বলো। যে বোঝার সে এমনিতেই বুঝতে পারবে, আর তোমার মতো স্ত্রীকে কেউ বোঝাতে পারবে না। ঠিক আছে, আমার একটু কাজ আছে, আমি যাই। এমনভাবে টুম্পা তার স্বামী রমেশের সাথেও ঝগড়া করতে থাকে। এরপর মায়া বাড়ির সব কাজ সেরে সে বাইরে বেরোচ্ছিল। কি হয়েছে তোর? আর কোথায় বা যাচ্ছিস? আমি কালকের চাল ভিজিয়ে রেখেছিলাম, আর কালকের পিঠে করতে হবে। সেই চালগুলো এক্ষুনি গুঁড়ো করে দে।
মা, একটু পরে আমি সব চাল গুঁড়ো করে দেব। আজ আমার বান্ধবীকে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে, তাই আমি আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি। ওখান থেকে এসে আমি চালগুলো সব গুঁড়ো করে দেব। আচ্ছা, ওখানে গিয়ে তুই কি করবি? ছেলের বাড়ি থেকে তো ওকে দেখতে আসছে, সেখানে তোর কি কাজ আছে? আমি এইসব শুনবো না, এক্ষুনি গিয়ে চালগুলো গুঁড়ো করে দে। এইসব কথা শুনে মায়া মন খারাপ করে সে চাল গুঁড়ো করতে চলে যায়। হে ঈশ্বর, এত কষ্ট কেন দিচ্ছ আমাকে? যতই কাজ করি না কেন, কিছু না কিছু আমাকে শোনাতেই থাকে। এইসব থেকে আমি কবে যে ছুটি পাবো তা কে জানে। এমনভাবে কিছুদিন কেটে যায়। কি গো, শুনছো? আমাদের মেয়ের জন্য একটা অনেক ভালো সুপাত্র পেয়েছি। অনেক ভালো ঘর, ছেলেরা অনেক বড় লোক, আর ওদের জায়গা জমি অনেক কিছু আছে। আবার ওরা 10,000 টাকা আমাদের কন্যা সুদ দেবে। ছেলেটাকে সেটা তো বলো। আরে, আমাদের গ্রামে যে ব্যবসায়ী শঙ্করদা আছে না, ওনার একমাত্র ছেলে। ওরা অনেক বড় লোক। ওই ছেলেটাকে তো আমি জানি। ওরা বড়লোক তো কি হয়েছে? ওই ছেলের তো সারাক্ষণ শরীর খারাপ লেগে রয়েছে। সবাই তো বলে ওই ছেলের সাথে মায়ের বিয়ে দেওয়া উচিত হবে না। তুমি একটু চুপ করো। শঙ্করদা আজকাল ওনার ছেলেকে বড় ডাক্তার দেখাচ্ছে। ওনার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুমি যাই কিছু বলো না কেন, এই সম্বন্ধ আমার একটুও পছন্দ হয়নি। যার শরীর ঠিক থাকে না, এত জায়গা জমি থেকে কি লাভ হবে? আমি ওদেরকে কথা দিয়েছি, আর সম্বন্ধ পাকা করে এসেছি। এটাই আমার শেষ কথা। এই ব্যাপারে মায়ের বাবা মায়াকে সবকিছু বলে দেয়, আর এইসব কথা শুনে মায়া অনেক দুঃখী হয়ে পড়ে। মায়া রাতে শুয়ে শুয়ে ভাবতে থাকে, আমি ওনার যতই কাজ করি দিই না কেন, যত সেবা করি না কেন, নিজের মেয়ে হিসাবে আমাকে কোনোদিন দেখেনি। সৎ মেয়ে হিসাবে আমাকে দেখেছে, আর এখন আমাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়াতে চাই। জানি না এই সব থেকে আমি কবে ছুটি পাবো। ঈশ্বর, এবার আমি নিজেকে শেষ করে দেব, তাহলে আর আমাকে নিয়ে কারো কোনো অসুবিধা হবে না। এরপর মায়া সে তার নিজেকে শেষ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রাস্তা দিয়ে যেতে যেতে মায়া একটা ঘন জঙ্গলে চলে যায়। হ্যাঁ, এখানে সাপের ঘর আছে, তাহলে আমি সাপের গর্তে হাত ঢুকিয়ে দিই, আর সাপ আমাকে কামড়ে নেবে, তাহলে তো আমি মরে যাব, আর আমাকে নিয়ে আর কারো কোনো অসুবিধা হবে না। এরপর মায়া সাপের গর্তে হাত ঢুকিয়ে দেয়। আমাকে বাঁচিয়ে নাও, আমি তোমার সব কষ্ট দূর করে দেব। দয়া করে আমাকে বাঁচিয়ে নাও। কে কে কোথায় থেকে আওয়াজ দিল? এটা তো বুঝতে পারছি না, কোথায় থেকে এই আওয়াজটা আসলো? তুমি যে গর্তে হাত দিয়েছো তাতে একটা শেষের আছে, ওটাকে বাইরে বের করো। আমি ওটার মধ্যেই আছি। তাহলে আপনি কে? আর শিশির মধ্যে বা কিভাবে গেলেন? আপনি কোনো ভূত নয় তো? হ্যাঁ, আমি একটা ভূত। তুমি ভয় পেজো না, আমি তোমাকে কিছু করব না। আগে আমাকে এই শিশির থেকে তো বাইরে বের করে নাও। আমি ভয় পাবো বা কিসের জন্য? আমি তো এখানে মরার জন্যই এসেছি। আগে তো এই শিশিরটাকে বাইরে বের করো, আমাকে মুক্ত করো। আমি তোমাকে সাহায্য করব, আর তোমার সারা কষ্ট আমি সারা জীবনের জন্য দূর করে দেব। আমার উপর একটু ভরসা করো, তাহলে আর তোমাকে নিজের জীবন শেষ করতে হবে না। ঠিক আছে, আমি তোমাকে বাইরে নিয়ে আসব। তাহলে তুমি আমাকে কথা দাও যে তুমি বাইরে এসে কারো কোনো ক্ষতি করবে না। এই কাজ করে আমি এখানে বন্দী হয়ে গেছি। আমি আর এই কাজ ভুল করেও দুবার করব না। তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আগে তুমি আমাকে বাইরে নিয়ে এসো, আমাকে মুক্ত করো। এরপর মায়া সেই শিশিরটাকে বাইরে বের করে নিয়ে আসে। তারপর মায়া সেই শিশিরটার মুখটা খুলে দেয়, আর ভূতটা তখন বাইরে বেরিয়ে আসে। তুমি আমাকে এই শিশির থেকে সারা জীবনের জন্য মুক্ত করে দিলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তোমার এই সাহায্য কোনোদিন ভুলবো না। একটা জাদুকর আমাকে ধরে এই শিশিরে বন্দি করে এখানে রেখে দিয়েছিল। তোমার দয়ায় আমি আজ মুক্ত হয়ে গিয়েছি। আজকেকার পর থেকে আমি তোমাকে কোনো কষ্ট পেতে দেব না। তুমি কোনো বিপদে পড়লে আমাকে ডাকবে, আমি তোমার সামনে চলে আসব, আর তুমি যা যা বলবে আমি সারা জীবন তোমার কাজ করে যাব। এইসব কি সত্যি কথা বলছে এই ভূতটা? ও কি সত্যি আমাকে সাহায্য করতে চায়?
এর তো একটা পরীক্ষা নিতেই হবে। মানে আমি তোমাকে যা যা কাজ বলবো তুমি আমার সব কাজ করে দেবে? যেমন ঘর পরিষ্কার করা, থালা বাসন মাজা, রান্না করা, এই সমস্ত কাজগুলো তুমি করতে পারবে? হ্যাঁ, তোমার সব কাজ আমি করে দেব, তুমি যা যা বলবে। এখন বলো তোমার কি কাজ করতে হবে। আমি তোমার কাজ করার জন্য প্রস্তুত আছি, বলো কি করতে হবে আমাকে। ঠিক আছে, এখন তুমি যাও। আমার এখন তোমাকে কোনো কাজ করতে হবে না। আমি যখন তোমাকে ডাকবো তুমি চলে আসবে। ঠিক আছে, যখন আমাকে তোমার দরকার পড়বে তখন আমাকে বোতল ভূত বাইরে এসো বলে ডাকবে, আমি তোমার সামনে চলে আসব। এইসব বলে ভূত চলে যায়। এবার মনে হচ্ছে এবার আমার সব দুঃখ কষ্ট দূর হতে চলেছে। ভূত যা কিছু বলেছে ও সত্যি না মিথ্যে একবার দেখতে হবে। এই ভূতের পরীক্ষা তো নিতেই হবে। এখান থেকে আমার বাড়ি অনেক দূর, আর যদি আমি হেঁটে হেঁটে যাই তাহলে তো অনেক দেরি হয়ে যাবে, আর মা ওঠার আগেই আমাকে বাড়িতে যেতে হবে। এক কাজ করি, আমি বোতল ভূতকে ডেকে নিই, ওকে একটু সাহায্য করতে বলি। বোতল ভূত, ও বোতল ভূত, বাইরে এসো। আমাকে ডাকলে মালকিন, বলো আমি তোমার কি সাহায্য করতে পারি। এখন আমাকে বাড়িতে যেতে হবে, আর যদি আমি হেঁটে যাই তাহলে যে অনেক দেরি হয়ে যাবে। তাই জন্য তুমি আমাকে বাড়িতে পৌঁছে যাও। মা ওঠার আগে আমাকে বাড়িতে পৌঁছাতে হবে। আচ্ছা, এই ব্যাপার, আমি 1 মিনিটে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি। এরপর বোতল ভূত মায়াকে তার বাড়িতে পৌঁছে দেয়। আরে ভূত, এ তো অদ্ভুত ঘটনা। আমি সঙ্গে সঙ্গে বাড়িতে চলে এলাম যে। আচ্ছা ভূত, এটা বলো, তুমি আমাকে সবসময় সাহায্য করবে? যখন তুমি আমাকে ডাকবে তখন আমি তোমার সামনে হাজির হয়ে যাব, আর এসে তোমার সব কাজ করে দেব। তোমাকে অনেক ধন্যবাদ ভূত। এরপর তোমাকে কি কাজ করতে হবে আমি তোমাকে বলে দিচ্ছি। আমার মা আমার জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছে। সেই সম্বন্ধ আমার একদম পছন্দ না, কিন্তু ছেলের বাড়ি থেকে এসে আমার মাকে বলেছে আমার বিয়ের কথা, আর আমার মা রাজি হয়ে গেছে। তুমি ছেলের বাড়িতে একটু বারণ করে দাও না ভূত। ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। এখন তুমি গিয়ে বিশ্রাম করো। এরপর মায়া ঘরেতে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে মায়া যখন জল নিয়ে বাড়িতে ফিরছিল তখন মায়া দেখে কেউ একজন ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। মা, সবকিছু ঠিক আছে না? তোমার মা বাড়িতে আছে কি? হ্যাঁ কাকু, মা বাড়িতে আছে, আপনি একটু দাঁড়ান, আমি মাকে পাঠিয়ে দিচ্ছি। এরপর মায়া বাড়ির মধ্যে গিয়ে তার মাকে সব কথা বলে। তখন টুম্পা বাইরে আসে। হ্যাঁ দাদা, বলুন, কে আপনি আর কোথায় থেকে এসেছেন? এসব কথা নয়, আমি পরে বলবো। শঙ্কর দা আপনাদের সম্বন্ধ পছন্দ হয়নি, তাই এটা বলার জন্য আমাকে এখানে পাঠিয়েছে। আপনারা অন্য কোনো সম্বন্ধে দেখুন আপনার মেয়ের জন্য। কি? এ তো চিটিংবাজের মতো কথা হলো। 2 দিন আগে আমার মেয়ের জন্য উনি নিজে সম্বন্ধ এনেছিলেন ওনার ছেলের জন্য, আর এখন উনি বারণ করে দিয়েছে। দেখুন, কোনো চিটিংবাজি করেনি। ছেলের আপনাদের মেয়েকে পছন্দ হয়নি, তাই বিয়ে করতে চায় না। তাহলে এখন আমি আসি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যান। এমন একটা ভাব দেখাচ্ছেন যেন আমি নিজে সম্বন্ধ নিয়ে আপনাদের কাছে গিয়েছি। আপনাদের থেকে ভালো সম্বন্ধ আমার মেয়ের জন্য দেখব। এখন যান তো এখান থেকে আপনি। এইসব দেখে মায়া অনেক খুশি হয় আর মনে মনে বলতে থাকে, আরে ভূত, তুমি আমার জন্য কোনো ভূত না, ভগবান স্বরূপ। তুমি যে আমার বিয়ের সম্বন্ধ ভেঙে আমাকে বাঁচিয়ে নিয়েছো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বলে বোঝাতে পারছি না। এই, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? যা, বারান্দায় অনেক জামা কাপড় আছে, সেগুলো গিয়ে কেচে নিয়ে আয়। ঠিক আছে মা, আমি এক্ষুনি গিয়ে জামা কাপড়গুলো কেচে নিয়ে আসছি। বাপরে বাপ, এত জামা কাপড় একা একা কিভাবে কাচবো? আমার যে সারাদিন লেগে যাবে। তার চেয়ে এই ভূতকে ডেকে নেব। আমাকে তো ও কথা দিয়েছিল যে আমার সব কাজ করে দেবে। এবার আমি ওকে দিয়ে সব কাজ করাবো। বোতল ভূত, ও বোতল ভূত, কোথায় তুমি?
হ্যাঁ মালকিন, তুমি আমাকে ডেকেছো, বলো এখন কি কাজ করে দিতে হবে তোমার? তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যে আমার বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়েছো, আমি তাতে অনেক খুশি হয়েছি। শোনো, এবার তোমাকে এই সব কাপড় জামাগুলো কেচে দিতে হবে। দেখো না কত কাপড় জামা, আমাকে একটু তুমি সাহায্য করো। তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমার সব সময় সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বিশ্রাম করো, আমি এই জামা কাপড়গুলো সব একসাথে কেচে দিচ্ছি। এমনভাবে ভূত মায়ের সব জামা কাপড়গুলো একসাথে কেচে দেয়। আরে, আমি তো অবাক হয়ে যাচ্ছি, তুমি একসাথে সব জামা কাপড়গুলো কিভাবে কেচে দিলে? তুমি যে অনেক শক্তিশালী। তুমি যে আমাকে সাহায্য করেছিলে, ওর আগে তো এইসব কোনো কিছু না। আর কোনো কাজ বাকি আছে কি? তাহলে আমি চলে যাব। এখন তো আপাতত কোনো কাজ নেই, তুমি যেতে পারো। এরপর মায়া জামা কাপড় নিয়ে রাস্তা দিয়ে আসতে থাকে, আর তখন তার বান্ধবীর সাথে দেখা হয়। আচ্ছা মায়া, তুই তো এক্ষুনি আমার সামনে দিয়ে এতগুলো জামা কাপড় নিয়ে গেলি, আর এত তাড়াতাড়ি তোর কাঁচা হয়ে গেল। তুই জামা কাপড় কেচেছিস নাকি না কেচেই নিয়ে চলে যাচ্ছিস? না না, আমি সব জামা কাপড় কেচে নিয়েছি। আচ্ছা শোনো, এইসব কথা ছাড়ো, আগে বলো তোমার বিয়ের ব্যাপারে কি হলো? এখন তো বিয়ের দিন ঠিক হয়নি, তবে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি যাই তাহলে, পরে তোমার সাথে কথা বলবো, দেরি হয়ে যাচ্ছে যে। এরপর মায়া বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। কি ব্যাপার, এত তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিস যে? জামা কাপড় কেচেছিস নাকি? মা, আমি সব জামা কাপড় ভালোভাবে কেচে নিয়ে এসেছি। কি বলছিস? এত তাড়াতাড়ি সব জামা কাপড় কাচা হয়ে গেল? এক্ষুনি গিয়ে পুকুর থেকে ভালোভাবে জামা কাপড়গুলো কেচে নিয়ে আয়। কিন্তু মা, আমি তো কুয়া থেকে জামা কাপড়গুলো খুব ভালোভাবে কেচে নিয়ে এসেছি, তাহলে তুমি পুকুরে গিয়ে ধোয়ার কথা কেন বলছো? কুয়ার জলে জামা কাপড় ধুইলে জামা কাপড় তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আজকেকার পর থেকে তুই পুকুরেতে গিয়ে কাচাকাচি করবি, ঠিক আছে? ঠিক আছে মা, তুমি যা বলবে আমি তাই শুনবো। তাড়াতাড়ি পুকুর থেকে জামা কাপড়গুলো কেচে নিয়ে আয়, আর বাড়িতে এসে রান্না বসাবি। মাছের ঝোল, একটা চচ্চড়ি আর কিছু পুলি পিঠে করবি। যা তাড়াতাড়ি। আজ মা এতগুলো রান্নার নাম বলে দিয়েছে, যতই কাজ করে দাও না কেন ওনার কোনো শান্তি হয় না। সব সময় একের পর এক কাজ করাতেই থাকে, প্রত্যেক দিন আমাকে শাসন করতে থাকে। রান্না করো, জামা কাপড় কাচো, পুরো বাড়ি পরিষ্কার করো, প্রত্যেক দিন কাজ আর কাজ আমাকে দিয়ে করাতে থাকে। আমারও বোতল ভূতকে ডাকতে হবে। বোতল ভূত, ও বোতল ভূত, কোথায় তুমি? হ্যাঁ মায়া, বলো, আমি তোমাকে কি সাহায্য করতে পারি? হ্যাঁ বোতল ভূত, এই জামা কাপড়গুলো আবার কাচতে হবে। এগুলো মায়ের পছন্দ হয়নি, আমরা এগুলো কুয়া থেকে কেচে নিয়ে গিয়েছিলাম, এবার উনি বলে যে পুকুর থেকে কেচে নিয়ে আসতে। ঠিক আছে মায়া, তুমি একটু বিশ্রাম করো, আমি তোমার জামা কাপড় আবার কেচে দিচ্ছি। এরপর বোতল ভূত সব জামা কাপড়গুলো কেচে দিয়ে মায়াকে দিয়ে দেয়, আর মায়া সেই জামা কাপড়গুলো নিয়ে বাড়িতে চলে আসে। এবার তো জামা কাপড় কাচার কাজ শেষ হলো, এবার যে রান্নার কাছে যেতে হবে। যতই ভালো রান্না করি না কেন, তবুও ওনার পছন্দ হয় না। আজকে রান্নার কাজটা ওই ভূতকে দিয়ে দেব, এটাই ভালো হবে। বোতল ভূত, ও বোতল ভূত। হ্যাঁ মায়া, বলো, আমি তোমাকে কি সাহায্য করতে পারি? রান্না করার জন্য আমাকে সাহায্য করতে হবে তোমাকে। আমি যতই ভালো রান্না করি না কেন, তবুও আমার মায়ের পছন্দ হয় না। তুমি একটা কাজ করো, মাছের ঝোল, ভাত, চচ্চড়ি আর কিছু পুলি পিঠে, আর তার সাথে ডাল বানিয়ে দাও, যাতে এই রান্না মায়ের পছন্দ হয়। ঠিক আছে, আমি তোমার সব রান্না করে দিচ্ছি, ততক্ষণ তুমি ওখানে বসো। এরপর বোতল ভূত তার জাদুর শক্তি দিয়ে সব খাবার বানিয়ে ফেলে, আর মায়া সেখানে খাবারগুলো খেয়ে দেখে। আহা, কত স্বাদযুক্ত খাবার! এই খাবার আগে আমি কখনো খাইনি আজ পর্যন্ত, আর এই রান্না আজকের মায়ের খুব পছন্দ হবে। মালকিন, আর কি তোমার কোনো কাজ করে দিতে হবে? না, এখনকার জন্য এই পর্যন্ত, যদি দরকার পড়ে তাহলে আমি তোমাকে ডেকে নেব।
ঠিক আছে, এখন তুমি যাও। এরপর বোতল ভূত ওখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর টম্পা বাড়িতে আসে। আহা, কত সুন্দর গন্ধ বেরোচ্ছে, বাড়িতে যেন সুগন্ধ ছড়িয়ে পড়েছে। এগুলি তো পলি পিঠের গন্ধ বেরোচ্ছে। মায়া, এই মায়া, কোথায় তুই? তাড়াতাড়ি আয়। মায়া, কোথায় তুই আছিস? কি হয়েছে মা? কিছু কি চাই তোমার? আমার খুব জোরে খিদে পেয়েছে, আমাকে এক্ষুনি খেতে দে। আর আমি যা যা তোকে রান্না করতে বলেছিলাম তার সব বানিয়েছিস তো? হ্যাঁ মা, আমি সব রান্না করে ফেলেছি। আর তুমি একটু বসো, আমি এক্ষুনি খেতে দিচ্ছি তোমাকে। এরপর মায়া টুম্পাকে খেতে দেয়। আরে, রান্না তো অনেক সুন্দর হয়েছে। এত সুস্বাদু রান্না আজ পর্যন্ত কোনোদিনও খাইনি। কিন্তু আমি যদি মায়াকে এই কথাটা বলে দিই তাহলে ওর অহংকার আরও বেড়ে যাবে। এ কি বানিয়েছিস তুই? এমনভাবে কেউ রান্না করে না কি? এত বাজে খাবার কি বলবো। জানি না তুই যে কবে একটা ভালোভাবে কাজ করবি সেটা জানি না। ঠিক আছে, আজকের আমি খেয়ে নিচ্ছি, কালকে থেকে ভালোভাবে রান্না করবি। এত ভালো রান্না করে দিয়েছি, তবু ওনার পছন্দ হয়নি। ওনার সামনে স্বয়ং অমৃতই দাও না, তবু ওনার পছন্দ হবে না। ওই দিন বিকালে টম্পা মায়াকে বলতে থাকে, মায়া, আমি কালকে চাল ভিজিয়ে রেখেছি, ওই চালগুলো গুঁড়ো করে রাখবি। কালকের আমাদের বাড়িতে মালিক আসবে আর ওই চালগুলো নিয়ে যাবে। আর শোন, কোনো গন্ডগোল করবি না, কারণ মালিক অনেক রাগী আছে। তাহলে চালের গুঁড়ো বিক্রি করার কি দরকার? জেনে শুনে ওকে দিয়ে কাজ করাচ্ছ। কি ব্যাপার বলো তো? প্রত্যেকটা সময় তুমি তোমার মেয়ের হয়ে কথা বলো। যদি কিছু উপার্জন হয় তাহলে হতে দাও না, তুমি এমনভাবে বলো না। আর তোমার কাজ তুমি করো। আর শোন মায়া, চালগুলো আজকের গুঁড়ো করে রাখবি। উফ, এই চালগুলো গুঁড়ো করতে করতে আমার যে হাত পাগুলো ব্যথা হয়ে গেল। আর বাড়িতে সবাই শুয়ে পড়েছে, আর এদিকে আমারও যে খুব জোরে ঘুম পাচ্ছে। একটা কাজ করি, ওই ভূতকে ডেকে নিই। বোতল ভূত, ও বোতল ভূত, কোথায় তুমি? দেখো না ভূত, এতগুলো চাল গুঁড়ো করতে হবে, আমাকে একটু তুমি সাহায্য করো। এই চালগুলো সকাল হওয়া পর্যন্ত গুঁড়ো খাওয়া চাই। ঠিক আছে, আমি তোমার চালগুলো এক্ষুনি গুঁড়ো করে দিচ্ছি, তুমি একটু বিশ্রাম নাও। কিছুক্ষণের মধ্যে ভূত সব চালগুলো গুঁড়ো করে দেয়। মালকিন, তোমার চালগুলো সব গুঁড়ো করে দিয়েছি। আর এমনিতেই তুমি সারাদিন কত কাজ করো, তোমাকে দেখে আমার অনেক দুঃখ হচ্ছে। যদি তুমি চাও তো এর একটা সমাধান আমি করতে পারি। কিন্তু ওই ব্যবস্থাটা কি? কিছু না, তোমার মাকে একটা ছোট্ট শিক্ষা দিয়ে দেব। তার মানে তুমি কি আমার মায়ের সাথে কিছু করতে চাও নাকি? না না, এমন কিছু করো না মায়ের সাথে, কারণ উনি আমার মা। উনি আমাকে নিজের মেয়ে হিসাবে ভালো না বাসলেও কিন্তু সৎ মেয়ে হিসাবে তো দেখে। এটাই আমার কাছে অনেক কিছু, আমার যে আর কিছুই চাই না। ঠিক আছে, তাহলে আমি তোমার মাকে পুরোপুরি পাল্টে দেব। ঠিক আছে, তাহলে তুমি এখন গিয়ে শুয়ে পড়ো, কাল দেখবে কি কি হবে। এরপর মায়া ঘরেতে গিয়ে শুয়ে পড়ে। অনেক রাত করে শোয়ার কারণে তাই মায়া সকাল সকাল উঠতে পারেনি। আর সকালে টুম্পা উঠে দেখে, এ কি, 2 বস্তা চাল মায়া কাল সারা রাত ধরে গুঁড়ো করে রেখেছে। মনে হয় কাল সারা রাত কষ্ট করার পর এখন ঘুমাচ্ছে। আর এখন ওকে যদি আমি শুতে দিই তাহলেও পরে আমার মাথায় চড়ে উঠবে। এ মায়া, তাড়াতাড়ি ওঠ, সকাল হয়ে গেছে সেই কখন, এখনো তুই শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস, তোর ওঠার নাম নেই। মায়াকে ডাকার পর টম্পা কলসি নিয়ে সে কুয়াতে জল আনতে চলে যায়। কি ব্যাপার কাকিমা, আজ জল আনতে যে আপনি এসেছেন, মায়া কি বাড়িতে নেই নাকি? আরে, আমি এত দূর জল আনতে কেন এসেছি? টম্পা কিছু না বলে সে জল নিয়ে বাড়িতে চলে আসে।
তারপর টুম্পা মায়ার সব কাজ সে নিজে করতে থাকে। রান্না করা, জামা কাপড় কাচা, ঘর গোছানো, সব কিছু সে নিজেই করতে থাকে। ওরে বাবা রে, আমি যে অনেক ক্লান্ত হয়ে পড়েছি। এ কি হচ্ছে আমার সাথে? মায়াকে দিয়ে সব করানো কাজ আমি নিজে করছি, কিছুই বুঝতে পারছি না আমি। এমনভাবে সব কাজ করার পর টুম্পা অনেক ক্লান্ত হয়ে পড়ে। এ তুমি কে? এখানে কি করছো? চুপচাপ এই ঘর থেকে চলে যাও। এখন তুমি বুঝতে পেরেছো টুম্পা, তুমি মায়াকে দিয়ে সারাদিন কত কাজ করাও। তোমার কোনো সন্তান নেই, তবে মায়াকে নিজের মেয়ের মতো করে রাখা উচিত। তুমি তো দিনের পর দিন তাকে আরো বেশি করে কথা শোনাতে থাকো, সারাদিন কাজ করাও। এবার বুঝতে পেরেছো ও সারাদিন কেমন কাজ করে। আমার দ্বারা এত কাজ কখনো হবে না। আজ থেকে মায়া আমার নিজের মেয়ে। আমি ওকে আর কোনোদিন জ্বালাতন করব না, আর এত বেশি শাসন করব না। আজ থেকে আমি সব কাজে ওর সাহায্য করব। তারপর টুম্পা তার নিজের ভুল বুঝতে পারে। তারপর থেকে টুম্পা মায়াকে অনেক ভালোবাসতে শুরু করে। তারপর থেকে তারা সুখে জীবনযাপন কাটাতে শুরু করে।